অনেকদিন পর ক্লাস নিচ্ছি। ঈদের একটা বড় একটা বন্ধ মানে ছুটি গেল। আচ্ছা, আমরা তো এন্ডোক্রাইন ফিজিওলজি বা এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে পড়ছি। তোমরা অলরেডি থাইরয়েড হরমোন বা থাইরয়েড গ্ল্যান্ড এটা নিয়ে পড়ছো। এখন আমরা আজকে শুরু করব একটা টপিকস। এরপরের যে আইটেমটা ক্যালসিয়াম হোমিওস্টেসিস আছে এটাতে, আর হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড হরমোন। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডের পরে আমরা প্যারাথাইরয়েড হরমোন নিয়ে পড়ছি, কারণ এটা থাইরয়েড গ্ল্যান্ডের সাথে রিলেটেড। আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ডেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। আম, আর এর আগে প্যারাথাইরয়েড হরমোন নিয়ে পড়ার আগে আমাদের জানতে হবে যে ক্যালসিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম নিয়ে ক্যালসিয়াম হোমিওস্টেসিস বা ক্যালসিয়ামের যে নর্মাল লেভেল এটা কিভাবে মেনটেন হচ্ছে বা রেগুলেটেড হচ্ছে, এটা নিয়ে আমরা একটু জানবো। কারণ এটা অনেক খুব খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা তোমাদের রিটেন ভাইবা দুইটার জন্যই খুব ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম হোমিওস্টেসিস কিভাবে ক্যালসিয়ামের নর্মাল যে লেভেল এটা কিভাবে মেনটেন হচ্ছে বা রেগুলেটেড হচ্ছে। ক্যালসিয়াম নিয়ে তোমরা অলরেডি আগে থেকে কিছুটা জানো। এটা প্রত্যেকটা সিস্টেমেই দেখা যাচ্ছে এটার রোল আছে। হ্যাঁ, আমরা জিপিতেও পড়েছি, মাসেল কন্ট্রাকশনে ছিল ক্যালসিয়ামের রোল। তারপর ব্লাডেও পড়েছি, ব্লাডের যে ব্লাড কোয়াগুলেশন, এই ব্লাড কোয়াগুলেশন প্রসেসেও এটা ক্যালসিয়ামটা রোল প্লে করে। তারপর হচ্ছে সিবিএসও মাসেল কন্ট্রাকশনে হচ্ছে কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশনে এটা রোল প্লে করে। এটার অনেক রোল ক্যালসিয়ামে। খুব একটা ইম্পর্টেন্ট একটা ইলেকট্রোলাইট বা মিনারেলস বা আয়ন্স যাই বলা যায়। আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড হরমোনটা পড়ার আগে এখন ক্যালসিয়াম নিয়ে একটু জানবো। হ্যাঁ, ক্যালসিয়াম, হ্যাঁ, ক্যালসিয়ামের যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে এটা ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা কত? হ্যাঁ, গাইটনে একটা এভারেজ একটা ভ্যালু দেওয়া আছে যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন যদি আমি মিলিগ্রাম পার ডেসিলিটারে বলি, ওটা বলছে 9.4, কিন্তু এটা রেঞ্জে বলা ভালো 8.5 টু 10.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর মিলিমোলে যদি বলতে চাই তাহলে গাইডনে তোমাদের একটা অ্যাভারেজ দিয়ে দেওয়া আছে 2.4 মিলিমোল পার লিটার, কিন্তু রেঞ্জে বলা ভালো, এর জন্য আমরা বলবো 2.2 টু 2.6 মিলিমোল পার লিটার। এই ক্যালসিয়ামের এক্সট্রা সেলুলার ফ্লুইডে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন আমরা এই দুইভাবে মিলিগ্রাম পার ডেসিলিটারও বলতে পারি, মিলিমোল পার লিটারও বলতে পারি। মিলিগ্রাম পার ডেসিলিটার তাহলে হচ্ছে 8.5 টু 10.5 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর হচ্ছে মিলিমোল পার লিটারে হচ্ছে 2.2 টু 2.6 মিলিমোল পার লিটার। তাহলে এটা খুব মনে রাখতে হবে। এটা খুব জানতে চায় যে ক্যালসিয়ামের যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে ক্যালসিয়ামের নর্মাল লেভেল কত, ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা কত থাকে। তোমরা মিলিগ্রাম পার ডেসিলিটারও বলতে পারো, মিলিমোল পার লিটারও বলতে পারো। এটা দুইভাবে অনেক সময় জানতে চায়। হ্যাঁ, দেন হচ্ছে ক্যালসিয়ামের ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ক্যালসিয়ামটা কোথায় কত পার্সেন্ট থাকে। টোটাল বডি ক্যালসিয়াম হচ্ছে আমাদের 1000 গ্রাম, 1000 গ্রাম টোটাল বডি ক্যালসিয়াম। হ্যাঁ, 1000 গ্রাম। এর মধ্যে কোথায় কতটুক ডিস্ট্রিবিউটেড থাকে? ম্যাক্সিমামই থাকে বোনসে, যেটা 99%ই থাকে বোনসে। আর অর্গানালিজ আর সেলে থাকে হচ্ছে 1%। আর ইসিএফ যেটা এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকে 0.1%। এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকে 0.1%। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়ামের ডিস্ট্রিবিউশন। টোটাল আমাদের ক্যালসিয়াম বডি ক্যালসিয়াম থাকবে 1000 গ্রাম। এর মধ্যে বোনসে থাকবে 99%, ম্যাক্সিমামই থাকবে বোনসে মানে স্কেলিটনে। অর্গানালিজ এন্ড সেলস থাকবে 1%।
আর হচ্ছে ইসিএফ যেটা এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকে 0.1%। দেন হচ্ছে ক্যালসিয়াম ডিস্ট্রিবিউশন ইন ব্লাড। হ্যাঁ, ব্লাডে আমরা তোমরা যে ইয়েতে পড়েছো ব্লাড কোয়াগুলেশনে যে আয়োনাইজ যে ক্যালসিয়ামটা এটাই মেইনলি ওখানে ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। হ্যাঁ, তো সব কিন্তু আয়োনাইজ ক্যালসিয়াম না, ব্লাডে যেটা থাকে কিছু মানে বলতে গেলে হাফ, যেটা 50% হচ্ছে আয়োনাইজড, বাকিগুলা কিন্তু আয়োনাইজড না। 50% circulate as free calcium ion referred to as ionized calcium। 50% এটা হচ্ছে ফ্রি ক্যালসিয়াম হিসেবে সার্কুলেট করে, এটা ইজিলি ডিফিউজিবল থ্রু ক্যাপিলারি মেমব্রেন। ক্যাপিলারি মেমব্রেন দিয়ে এটা ইজিলি ডিফিউজিবল। আর এটা হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম 50%। হ্যাঁ, এই যে আয়োনাইজড ক্যালসিয়াম 50% যেটা আমরা 1.2 মিলিমোল পার লিটার, এটা হচ্ছে 1.2 মিলিমোল পার লিটার হচ্ছে এটা। আর 41% এটা হচ্ছে বাউন্ড টু প্রোটিন, মেইনলি অ্যালবুমিনের সাথে এটা বাউন্ড করে থাকে। 41% যেটা প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম। হ্যাঁ, 41% এটা হচ্ছে নন ডিফিউজিবল আর নন আয়োনাইজড। এটা আয়োনাইজডও না আবার ডিফিউজিবলও না থ্রু ক্যাপিলারি মেমব্রেন। হ্যাঁ, এটা হচ্ছে 1 মিলিমোল পার লিটার। প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম যেটা এটা 41%, এটা আমরা যদি মিলিমোলে বলি 1 মিলিমোল পার লিটার। আর এটা হচ্ছে নন ডিফিউজিবল এবং নন আয়োনাইজড। নন ডিফিউজিবল এবং নন আয়োনাইজড। আর বাকি যে 9% থাকে এটা তার সাথে বাউন্ড করে থাকে কিছু অ্যানায়নিক সাবস্টেন্সের সাথে। হ্যাঁ, এই যে ক্যালসিয়াম কমপ্লেক্স টু অ্যানায়ন্স, এটা হচ্ছে 9%। এটা যদি মিলিমোলে আমি বলি এটা হচ্ছে 0.2 মিলিমোল পার লিটার। এটা কি অ্যানায়নিক সাবস্টেন্সের সাথে বাউন্ড করে থাকে, যেমন বাইকার্বনেট, সাইট্রেট, ফসফেট এন্ড ল্যাকটেট। বাইকার্বনেট, সাইট্রেট, ফসফেট, ল্যাকটেট এইসব অ্যানায়নিক সাবস্টেন্সের সাথে সে বাউন্ড করে থাকে, কমপ্লেক্স ফর্ম করে থাকে। তো নন আয়োনাইজড কিন্তু এটা ডিফিউজিবল। হ্যাঁ, এটাও নন আয়োনাইজড। তাহলে হচ্ছে শুধু 50% ক্যালসিয়াম ব্লাডে ফ্রিলি এরা সার্কুলেট করে কারণ এটা ডিফিউজিবল। আর এটা আয়োনাইজড। হ্যাঁ, 50% হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম আর বাকি 50% হচ্ছে নন আয়োনাইজড। এর মধ্যে 41% হচ্ছে প্রোটিন বাউন্ড থাকে। প্রোটিন বাউন্ড থাকে যেমন অ্যালবুমিনের সাথে বাউন্ড করে থাকে। আর 9% হচ্ছে কিছু অ্যানায়নিক সাবস্টেন্সের সাথে বাউন্ড করে থাকে, যেমন বাইকার্বনেট, সাইট্রেট, ফসফেট, ল্যাকটেট। এগুলো তোমাদের গাইডনে আছে, গাইডন থেকে পাবা। হ্যাঁ, দেন এটা এত ইম্পর্টেন্ট তেমন না যা জানার জন্য যে টার্ন ওভার অফ ক্যালসিয়াম। হ্যাঁ, আমরা ক্যালসিয়াম কতটুকু ইনটেক করছি আর ওটা কতটুকু আমাদের বডি থেকে এক্সক্রিট হচ্ছে, কিভাবে হচ্ছে এটা। যেমন ইনটেক আমরা প্রতিদিন পার ডে তে যে ইনটেক করি ক্যালসিয়াম এটা হচ্ছে 1000 মিলিগ্রাম পার ডে। পার ডে আমরা 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম ইনটেক করি। হ্যাঁ, এই ইনটেক যেটা করি, ইনজেকশন যেটা করি, এটার ম্যাক্সিমামটাই কিন্তু ফিসেস দিয়ে এক্সক্রিট হয়ে যায়। যেমন এই যে দেখা যাচ্ছে এখানে 900 মিলিগ্রাম পার ডে, 1000 এর মধ্যে 900 মিলিগ্রাম পার ডে হচ্ছে ফিসেস দিয়ে এক্সক্রিট হয়ে যায়। ফিসেস দিয়ে এক্সক্রিট হয়ে যায় 900। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে ইউরিন দিয়ে হয় 100 মিলিগ্রাম পার ডে। হ্যাঁ, ক্যালসিয়াম যেটা আমরা ইনটেক করি এটা হচ্ছে কিন্তু 35%, যেটা হচ্ছে 350। হ্যাঁ, 350 মিলিগ্রাম পার ডে এটা হচ্ছে অ্যাবজর্পশন হয় ব্লাডে। হ্যাঁ, আর বাকি যে 65% বা 650 মিলিগ্রাম পার ডে ওটা এক্সক্রিট হয়। এর সাথে আরো হচ্ছে 250 মিলিগ্রাম পার ডে ব্লাড থেকে ইন্টেস্টাইনে সিক্রেট হয় ক্যালসিয়াম। একেও আমার 650 মিলিগ্রাম পার ডে হচ্ছে এক্সক্রিট হয় 1000 থেকে, সাথে আরো অ্যাড হলো কি 250 মিলিগ্রাম পার ডে, এটা কি হয় ব্লাড থেকে ইন্টেস্টাইনে সিক্রেট হয় ক্যালসিয়াম। তাহলে টোটাল কত হলো 650 প্লাস হচ্ছে 250, এটা হচ্ছে 900 মিলিগ্রাম পার ডে। টোটাল হচ্ছে 900 মিলিগ্রাম পার ডে আমার ফিসেস দিয়ে এক্সক্রিট হয় ক্যালসিয়াম পার ডে। অ্যাবজর্পশন তো হয়ে গেল 350, বাকি যে 650 থাকলো এর সাথে আরো সিক্রেটেড ক্যালসিয়াম 250 অ্যাড হয়ে
900 হলো 900 মিলিগ্রাম পার ডেতে ফিসিস দিয়ে এক্সক্রিট হয় ক্যালসিয়াম। তারপরে এখানে কিডনিটা দেখানো হচ্ছে যে ফিল্ট্রেশন হচ্ছে আর রিঅ্যাবজর্পশন হচ্ছে 9880 মানে হচ্ছে 9880, হ্যাঁ, মিলিগ্রাম পার ডে। আর হচ্ছে এখানে ফিল্ট্রেশন হচ্ছে কত, এর চেয়ে কিন্তু 100 বেশি হচ্ছে এখানে 9980, এখানে কিন্তু 9880, হ্যাঁ। এই বাকি যে 100 ফিল্ট্রেশন হচ্ছে এটা ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যাচ্ছে 100 মিলিগ্রাম পার ডে। তারপরে এখানে বোনসে হচ্ছে সমপরিমাণ মানে সেম অ্যামাউন্টে হচ্ছে ডিপোজিশনও হচ্ছে রিজর্পশনও হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা জানা যে কতটুকু আমি ইনটেক করছি 1000 মিলিগ্রাম পার ডে ইনটেক করছি আর সমপরিমাণ সেম অ্যামাউন্টে আমার কিন্তু প্রতিদিন ওটা এক্সক্রিট হয়ে যাচ্ছে, হ্যাঁ। ম্যাক্সিমামটা হয় ফিসেস দিয়ে আর বাকিটা ইউরিন দিয়ে হয়। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা ভাইভাতেও খুব শুনতে চায় এবং রিটেনেও খুব ফ্রিকোয়েন্টলি আসে, ক্যালসিয়ামের রোল বা ক্যালসিয়ামের ফাংশন বা ক্যালসিয়ামের ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স। এখানে 9টা ফাংশন আছে, 9টা ফাংশনই জানতে হবে। ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ফাংশন বা রোল কি, হ্যাঁ। এট ফার্স্ট হচ্ছে মিনারেলাইজেশন অফ দ্য বোন এন্ড টিথ। মিনারেলাইজেশন অফ দ্য বোন এন্ড টিথ, বোন এন্ড টিথ এর মিনারেলাইজেশনে হেল্প করে, কি দেয়, রিজিডিটি দেয়, হ্যাঁ, গিভস রিজিডিটি টু দ্য বোন এন্ড টিথ। এটা হচ্ছে হেল্পস ইন মিনারেলাইজেশন অফ দ্য বোন এন্ড টিথ। দেন হচ্ছে এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং, excitation contraction coupling in skeletal muscle, cardiac muscle and smooth muscle, তিনটা মাসেলে হচ্ছে এটা কিন্তু কন্ট্রাকশনে হেল্প করে ক্যালসিয়াম, হ্যাঁ, মাসেল কন্ট্রাকশনে হেল্প করে স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল এন্ড স্মুথ মাসেল। excitation contraction coupling in the skeletal muscle, smooth muscle and cardiac muscle. দেন হচ্ছে ব্লাড ক্লটিং, এটা হচ্ছে ক্যালসিয়ামটা এসেনশিয়াল ফর ব্লাড কোয়াগুলেশন আমরা জানি, এক্সেপ্ট ইন্ট্রিনজিক পাথওয়ে যেটা আছে, ইন্ট্রিনজিক পাথওয়ে ফার্স্ট দুইটা স্টেপ ছাড়া ক্যালসিয়াম কিন্তু ইন্ট্রিনজিক সবগুলার স্টেপেই লাগে, হ্যাঁ। ক্যালসিয়াম কোথায় লাগে না, শুধু ব্লাড কোয়াগুলেশনের ইন্ট্রিনজিক পাথওয়ে ফার্স্ট দুইটা স্টেপ ছাড়া, হ্যাঁ। দেন হচ্ছে নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি, নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটিতে হেল্প করে, আমরা জানি যে এটা নিউরোট্রান্সমিটার রিলিজে হেল্প করে ক্যালসিয়াম, নিউরোট্রান্সমিটার রিলিজে হেল্প করে। এটা তোমরা নিউরোমাসকুলার জাংশন পড়েছো, এটাতে দেখেছো ক্যালসিয়ামের রোলটা কোথায়। ক্যালসিয়াম যখন এন্টার করে প্রিসিনাপটিক টার্মিনালে তখন সে কি করে, যে নিউরোট্রান্সমিটার কন্টেইনিং যে ভেসিকেল গুলাকে সে ফিউজ করায় না, প্রিসিনাপটিক টার্মিনালের সাথে ফিউজ করায়, তখন এই নিউরোট্রান্সমিটার গুলা রিলিজ হয়, অ্যাসিটাইলকোলিন হোক বা অন্য কোনোটা, হ্যাঁ, ওগুলা তখন রিলিজ হয়। তাহলে ক্যালসিয়াম কিন্তু নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি বা নিউরোট্রান্সমিটার রিলিজে সে হেল্প করে, হ্যাঁ। তারপর অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম হিসেবে তো অবশ্যই কাজ করে, আমরা অলরেডি এন্ডোক্রাইনের ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি। তারপর সিনথেসিস অফ নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিন, হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড প্রোটিন এগুলো সিনথেসিসে হেল্প করে। তারপর এনজাইমেটিক রেগুলেশনে, কিছু রেগুলেটরি এনজাইমের সে অ্যাক্টিভেশনে হেল্প করে ক্যালসিয়াম, হ্যাঁ, এনজাইমেটিক রেগুলেশন। তারপর মেমব্রেন স্টেবিলাইজেশন, স্টেবিলাইজেশন অফ মেমব্রেন, মেমব্রেন স্টেবিলাইজেশনে হেল্প করে। এট লাস্ট হচ্ছে প্রোডাকশন অফ মিল্ক, মিল্ক প্রোডাকশনে হেল্প করে। এখানে 9টা ফাংশন আছে, হ্যাঁ, তার প্রত্যেকটাই মনে রাখতে হবে, হ্যাঁ, জানতে হবে। At first mineralization of the bone and teeth, তারপর excitation contraction coupling in the skeletal muscle, cardiac muscle and smooth muscle, then blood clotting, হ্যাঁ, blood coagulation এ সেই রোল প্লে করে ইন্ট্রিনসিক পাথওয়ের ফার্স্ট দুইটা স্টেপ ছাড়া, হ্যাঁ, এক্সেপ্ট। তারপর নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি, যেটা নিয়ে আমরা জানি নিউরোট্রান্সমিটার রিলিজে সে রোল প্লে করে। তারপর হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম,
দেন সিনথেসিস অফ নিউক্লিক অ্যাসিড, তারপর হচ্ছে এনজাইমেটিক রেগুলেশন, স্টেবিলাইজেশন অফ মেমব্রেন, প্রোডাকশন অফ মিল্ক। হ্যালো হ্যালো Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, শুনছো তোমরা? আচ্ছা, দেন হচ্ছে যে কোশ্চেনটা খুব ফ্রিকোয়েন্টলি আসে, যে আমি বলতেছিলাম যে এক্সট্রা সেলুলার ফ্লুইডের যে ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন, এটা কিভাবে মেনটেন হয় বা রেগুলেটেড হয়। হ্যাঁ, রেগুলেশন অফ এক্সট্রা সেলুলার ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন, এটা দুইটা আছে মেইনলি। তোমাদের যেটা বেশি জানতে হবে এটা হচ্ছে হরমোনালটা কিভাবে, হরমোন গুলা কিভাবে এটাতে রোল প্লে করে। কিছু হরমোনাল কন্ট্রোল আছে, হ্যাঁ, ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশনে। আর গাইটনে তোমাদের আরেকটা আছে যে বাফার ফাংশন অফ দা এক্সচেঞ্জেবল ক্যালসিয়াম ইন বোন। হ্যাঁ, আরেকটা আছে বাফার ফাংশন অফ দা এক্সচেঞ্জেবল ক্যালসিয়াম ইন বোন। এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স দেয়, আর সেকেন্ড লাইন ডিফেন্স দেয় হচ্ছে হরমোনাল কন্ট্রোল। প্রথমে কাজ করে কিন্তু বাফার ফাংশন, হ্যাঁ, বাফার ফাংশন অফ দা এক্সচেঞ্জেবল ক্যালসিয়াম ইন বোন, আর সেকেন্ড লাইন ডিফেন্স দিবে হরমোনাল কন্ট্রোল। আমাদের বোনসে টু টাইপের ক্যালসিয়াম আছে, দুই ধরনের ক্যালসিয়াম আছে, একটা হচ্ছে রেডিলি এক্সচেঞ্জেবল যেটা, আরেকটা হচ্ছে স্টেবল ক্যালসিয়াম। হ্যাঁ, রেডিলি এক্সচেঞ্জেবল যে ক্যালসিয়ামটা, এটাই হচ্ছে ক্যালসিয়ামের এক্সট্রাসেলুলার কনসেন্ট্রেশন, যে নরমাল কনসেন্ট্রেশন এটাতে মেনটেন করতে বা রেগুলেট করতে হেল্প করে। আরেকটা হচ্ছে স্টেবল ক্যালসিয়াম, যেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপেটাইট, দুইটা। হ্যাঁ, একটা রেডিলি এক্সচেঞ্জেবল আর একটা হচ্ছে স্টেবল ক্যালসিয়াম, যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপেটাইট। আচ্ছা, তাহলে এই যে এক্সচেঞ্জেবল ক্যালসিয়াম বলছি, এটা কিভাবে মেনটেন করে, কিভাবে ফার্স্ট লাইন ডিফেন্স দেয়, বাফার ফাংশনটা কি হয় যখন when calcium and phosphate ion concentration in the ECF, মানে extracellular fluid এ যখন আমার ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়ন কনসেন্ট্রেশনটা হচ্ছে ইনক্রিজড হবে, when calcium and phosphate ion concentration in the ECF is increased, তখন কি হয়, ইমিডিয়েটলি ডিপোজিশন হয় এক্সচেঞ্জেবল সল্ট ইন বোন। এক্সচেঞ্জেবল যে সল্ট থাকে এটা ইমিডিয়েটলি ডিপোজিশন হয় বোনে, যার কারণে তখন ডিক্রিজ হয়ে যায় এক্সট্রাসেলুলার ফ্লুইডের যে ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়ন কনসেন্ট্রেশন। ইসিতে যখন ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়ন কনসেন্ট্রেশনটা বেড়ে গেল, তখন যে এক্সচেঞ্জেবল সল্ট ইন দা বোন আছে, মানে এক্সচেঞ্জেবল ক্যালসিয়াম সল্ট যেটা আছে, এটা ইমিডিয়েটলি বোনসে ডিপোজিশন হয়ে যায়। তখন ইসিএফ এর ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়ন কনসেন্ট্রেশনটা আবার কমে যায়, ডিক্রিজ হয়ে যায়। কনভার্সলি অপোজিট ইফেক্ট হয় যখন কমে যায় ইসিএফ এ ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়ন কনসেন্ট্রেশন, যখন কমে যায় এর অপোজিট ইফেক্টটা হবে। এটা তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না, তারপরে গাইডনে আছে দেখে আমি শর্টলি জানার জন্য বলে দিলাম যে বাফার ফাংশনটা কি এক্সচেঞ্জেবল ক্যালসিয়ামের ইন বোন, এটা হচ্ছে কিভাবে রোল প্লে করে, হ্যাঁ, এক্সচেঞ্জেবল ক্যালসিয়াম। যে যদি ইসিএফ এ ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যায়, তখন এক্সচেঞ্জেবল যে সল্ট আছে ইমিডিয়েটলি এটা বনে ডিপোজিশন হয়, তখন ইসিএফ এ ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়ন কনসেন্ট্রেশনটা আবার কমে যায়। আর যখন কমে যায় তখন আবার ডিপোজিশনটা হয় না, তখন আবার বেড়ে যায়, অপোজিট ইফেক্টটা হয় যদি ইসিএফ এ ক্যালসিয়াম এন্ড ফসফেট আয়ন কনসেন্ট্রেশন কমে যায়। আর হরমোনাল যে রেগুলেশনটা, এটা হচ্ছে তিনটা হরমোন মেইনলি রোল প্লে করে। প্যারাথাইরয়েড হরমোন তো অবশ্যই আছেই, প্যারাথাইরয়েড হরমোন এটা মেইনলি ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা বাড়ায়, ব্লাডে ইনক্রিজ করে ক্যালসিয়াম ইন দা ব্লাড। দেন হচ্ছে একটা আছে 125 ভিটামিন D3, 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, এটা হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। হ্যাঁ, 125 ভিটামিন D3 বা 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, এটাও ক্যালসিয়ামের লেভেল বাড়ায় ব্লাডে, ইনক্রিজ ক্যালসিয়াম ইন দা ব্লাড। আরেকটা আছে ক্যালসিটোনিন,
এটা হচ্ছে কোথা থেকে আসে? থাইরয়েড গ্ল্যান্ড থেকে, না? থাইরয়েড গ্ল্যান্ডে যে প্যারাফলিকুলার সেল, ওইগুলা থেকে ক্যালসিটোনিন রিলিজ হয়। ক্যালসিটোনিন কিন্তু ক্যালসিয়ামের লেভেলটা লোয়ার করে ইন দ্য ব্লাড। প্যারাথাইরয়েড হরমোন আর হচ্ছে ভিটামিন ডি, যেটা ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম, যেটা 125 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল, এই দুইটা হচ্ছে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল ইনক্রিজ করায়, হ্যাঁ। আর ক্যালসিটোনিন যেটা, এটা ব্লাডে ক্যালসিয়াম লেভেল লোয়ার করে, লোয়ার্স ক্যালসিয়াম ইন দ্য ব্লাড, ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমায়, হ্যাঁ। আচ্ছা, এই ফ্লো চার্টটা তোমাদের ইয়ে থেকে নেওয়া, জ্ঞানন থেকে নেওয়া। এই যে এখানে কখন এই যে কাজ করে, হ্যাঁ, যে ক্যালসিয়ামের যে নর্মাল লেভেল প্লাজমাতে, যখন এর চেয়ে লেভেলটা কমে যায়, প্লাজমা ক্যালসিয়ামটা যখন ডিক্রিজ হয়ে যায়, তখন কি হয়? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনটা বেড়ে যায়। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনটা বেড়ে যায়, তখন প্লাজমাতেও প্যারাথাইরয়েড হরমোনের লেভেল বেড়ে যায়। তখন কি হয়? সে একটা হচ্ছে বোনসে তার ইফেক্ট আছে, তারপর কিডনিতেও ইফেক্ট আছে, হ্যাঁ, প্যারাথাইরয়েড হরমোনের। কিডনিতে সে কি করে? ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটা সে ইনক্রিজ করে, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ইনক্রিজ করে, আর ক্যালসিয়াম এক্সক্রিশনটা হচ্ছে ডিক্রিজ করে। এভাবে সে ক্যালসিয়াম লেভেলটাকে নরমালে নিয়ে আসে, হ্যাঁ। আরেকটা হচ্ছে কিডনিতে এই যে এই হরমোন, যেটা ভিটামিন ডি বলতেছিলাম আমি, অ্যাক্টিভ ফ্রম 125 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল ফর্মেশন হয় কিডনিতে, হ্যাঁ। কিডনিতে এসে এই অ্যাক্টিভ ফর্মটা ফর্মেশন হয়। আমরা ভিটামিন ডি কিভাবে সিনথেসিস হয় এটা নিয়ে পড়বো, এখানে আমরা দেখবো যে কিডনিতে কোন স্টেপটা হচ্ছে, হ্যাঁ। কিডনিতে মেইনলি অ্যাক্টিভ ফর্মটাই ফর্মেশন হয়। 125 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল যে অ্যাক্টিভ ভিটামিন ডি, এটা ফর্মেশন হয় কিডনিতে। কিডনি মেনলি এই ফর্মটা ফর্মেশন করে ভিটামিন ডি এর। ফর্মেশন করলে তখন প্লাজমাতে এটা বেড়ে গেল, অ্যাক্টিভ ভিটামিন ডিটা বেড়ে যায়। এটার কাজ কি? এটা ইন্টেস্টাইনে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা বাড়ায়, ইন্টেস্টাইনে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা ইনক্রিজ করে। এভাবেই সে প্লাজমা ক্যালসিয়াম লেভেলটা নরমালে নিয়ে আসে কিডনি, হ্যাঁ। কিডনির উপর ইফেক্ট করে কি হয়? তারপর বোনস কি করে? রিজর্পশন বাড়ায়, বোনের রিজর্পশনটা বাড়াই দেয়, হ্যাঁ। বোন রিজর্পশন বাড়াই দেয়। বোন রিজর্পশন বাড়ানো, রিজর্পশন মানে কি? বোন রিজর্পশন মানে সে বোনের যে অর্গানিক ম্যাট্রিক্স গুলো আছে, এগুলাকে সে ব্রেকডাউন করে মিনারেল গুলাকে রিলিজ করাই দেয়। রিলিজ করানো মানে হচ্ছে প্লাজমাতে তাহলে ক্যালসিয়াম, মিনারেল, ক্যালসিয়াম তো একটা মিনারেল, মেনলি ক্যালসিয়ামকে রিলিজ করায়, যার কারণে ক্যালসিয়াম লেভেলটা প্লাজমাতে বেড়ে যায়। এইভাবে প্লাজমার যে লেভেলটা কমে গিয়েছিল, এটাকে তারা এই যে প্যারাথাইরয়েড হরমোনটা কিডনি এবং বোনের উপর ইফেক্ট করে এটাকে আবার নরমাল লেভেলে নিয়ে আসলো, রেস্টোরেশন অফ প্লাজমা ক্যালসিয়াম টুয়ার্ডস নরমাল। যখন কমে গেল প্লাজমা ক্যালসিয়াম, তখন কি হলো? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনটা বেড়ে গেল। আলটিমেটলি প্লাজমাতে কিন্তু প্যারাথাইরয়েড হরমোন লেভেলটা বেড়ে গিয়েছে। তারপর সে কি করলো? কিডনিতে এসে কিডনি কি করে? কিডনিতে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশনটা বাড়ায় দেয় আর এক্সক্রিশনটা কমিয়ে দেয়। ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়ায় আর এক্সক্রিশনটা কমিয়ে দেয় প্যারাথাইরয়েড হরমোন কিডনিতে, হ্যাঁ। যার কারণে রিঅ্যাবজর্পশন যেহেতু বাড়ছে, তাহলে এটা নরমাল লেভেলে চলে আসবে আবার বেড়ে প্লাজমা ক্যালসিয়ামটা। আরেকটা হচ্ছে কিডনিতে সে কি ফর্ম করায়? ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম, যেটা আমরা বলছি যে 125 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল, এটার নাম, এটার লেভেলটা ইনক্রিজ করায়। তখন প্লাজমাতেও এটার লেভেল বেড়ে যায়। তখন এটার কাজ কি? ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মের কাজ হচ্ছে ইন্টেস্টাইনে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইনক্রিজ করা। এইভাবে রেস্টোরেশন হয় প্লাজমা ক্যালসিয়াম টুয়ার্ডস নরমাল। এটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের কিডনির ইফেক্ট। আর বোনস এর ইফেক্ট হচ্ছে এটা
বোনসে যে কি করে, বোন রিজর্পশন বাড়ায় দেয়। বোন রিজর্পশন, হ্যাঁ, বোন ফরমেশন না বা ক্যালসিফিকেশন না, বোনের রিজর্পশনটা বাড়ায় দেয়। বোনের যে অর্গানিক ম্যাট্রিক্স গুলো আছে এগুলোকে ব্রেক ডাউন করে, তখন বোনের ভিতরে যে মিনারেলস গুলো আছে এগুলো রিলিজ হয়ে যায়, মানে এখানে ক্যালসিয়ামটা রিলিজ হয়ে যায় প্লাজমাতে। তো এইভাবে প্লাজমা ক্যালসিয়ামটা রেস্টোরেশন হয় টুয়ার্ডস নর্মাল, আবার নর্মাল লেভেলে চলে আসে বেড়ে। আর রেগুলেশনটা এই যে এই ফিগারটাতে রেগুলেশনটা একসাথে দেখানো হয়েছে, কখন বাড়লে কোন হরমোন গুলা রিলিজ হবে, কমলে কোনটা রিলিজ হবে। হ্যাঁ, যদি আমার ব্লাড ক্যালসিয়াম লেভেল কমে যায়, আমরা একটা দেখলাম এর আগের ফ্লো চার্টে, প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয় না। আর প্যারাথাইরয়েড হরমোনটা যখন আবার কিডনির উপর কাজ করে, ওইখান থেকে অ্যাক্টিভ ভিটামিন ডি তেও ফর্মেশন হয়। এখানে যেটা আছে যে ব্লাড ক্যালসিয়াম লেভেল যখন কমে যায়, তখন আমরা এর আগের ফ্লোচার্টটায় দেখেছি যে কি হয়, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে। প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে, এই যে ব্লাড ক্যালসিয়াম লেভেল যখন লো হয়ে যায় তখন কি হয়, এই যে ফলিং ব্লাড ক্যালসিয়াম লেভেল, এটা হচ্ছে স্টিমুলাস। হ্যাঁ, এটা কি করে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে তখন প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয়। প্যারাথাইরয়েড হরমোন তখন কি কাজ করছে, একটা হচ্ছে সে বোনের উপর কাজ হচ্ছে, সে ওই যে বোন রিজর্পশনের মাধ্যমে কি করে, ক্যালসিয়াম রিলিজ করায় বোন থেকে, স্টিমুলেট ক্যালসিয়াম রিলিজ ফ্রম দ্য বোন। আর কিডনিতে কি করে, কিডনিতে হচ্ছে ক্যালসিয়াম আপটেকটা হচ্ছে ইনক্রিজ করে, আমরা দেখেছি যে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশনটা ইনক্রিজ করে দেয় না, আর এক্সক্রিশনটা কমিয়ে দেয়। আর আরেকটা হচ্ছে কিডনিতে কি হয়, অ্যাক্টিভ ভিটামিন ডি, যেটা এটা ফর্মেশন করে। অ্যাক্টিভ ভিটামিন ডি কিডনিতে এসে ফর্মেশন হয়। তো অ্যাক্টিভ ভিটামিন ডি এর কাজ হচ্ছে কি, ইন্টেস্টাইনে আমরা দেখেছি অ্যাবজর্পশনটা বাড়ায়, মানে ইন্টেস্টাইনে ক্যালসিয়ামের আপটেকটা ইনক্রিজ করে। এই সবগুলো ফাংশন মিলে, যেমন বোন থেকে ক্যালসিয়াম রিলিজটা বাড়ায় দেয়, তারপর হচ্ছে সাথে ক্যালসিয়াম আপটেকও ইনক্রিজ করে ইন্টেস্টাইনে, এই দুইটা মিলে তখন আবার কি করে, ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করে দেয়, ইনক্রিজ করে দেয়। তো ব্লাড ক্যালসিয়াম লেভেল যখন আবার ইনক্রিজ হয়ে যায় তখন কি হয়, এই যে রাইজিং ব্লাড ক্যালসিয়াম লেভেল, এটা হচ্ছে একটা স্টিমুলাস, তখন কি হয়, থাইরয়েড গ্ল্যান্ডের যে প্যারাফলিকুলার যে সেলগুলো আছে ওইখান থেকে ক্যালসিটোনিন রিলিজ হয়। ক্যালসিটোনিন রিলিজ হয়ে সে কি করে, ক্যালসিটোনিনের কাজ আমরা দেখেছি যে সে ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা কমিয়ে দেয়। কিভাবে কমায়, ক্যালসিটোনিন ক্যালসিয়াম ডিপোজিশন করে বোনে। হ্যাঁ, স্টিমুলেট ক্যালসিয়াম ডিপোজিশন ইন দ্য বোন আর রিডিউস ক্যালসিয়াম আপটেক ইন দ্য কিডনি। মেনলি বোনের ডিপোজিশনটা করায় সে ক্যালসিয়ামে, স্টিমুলেট ক্যালসিয়াম ডিপোজিশন ইন দ্য বোন, যার কারণে আবার ব্লাড ক্যালসিয়াম লেভেলটা কমে যায়। তো এইভাবে এই হরমোনগুলা ক্যালসিয়ামের লেভেলটা বেড়ে গেলে এটাকে কমিয়ে দেয়, আবার কমে গেলে এটাকে আবার ইনক্রিজ করায়। কমে গেলে দুইটা হরমোন কাজ করে, প্যারাথাইরয়েড হরমোন আর ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম, যেটা 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। আর যদি বেড়ে যায় তখন হচ্ছে ক্যালসিটোনিন কাজ করে এটাকে আবার কমিয়ে আনে। এইটাই হচ্ছে হোমিওস্টেসিস। হ্যাঁ, হোমিওস্টেসিস, যে আমরা হোমিওস্টেসিসের ডেফিনেশন জিপিতেও পড়েছি। এইভাবেই এই ব্লাড ক্যালসিয়ামের বা ক্যালসিয়াম হোমিওস্টেসিসটা এই হরমোনগুলা এভাবে মেনটেন করে। খুব একটা ইম্পর্টেন্ট টপিকস, আমার রিটেনেও আসে এবং ভাইভাতেও খুব আস্ক করা হয় ফ্রিকোয়েন্টলি। আবার আরো কিছু হরমোন আছে, এটা না জানলেও হবে, জেনেও রাখা যায় শর্টলি, যেহেতু তোমরা প্রত্যেকটা হরমোনই পড়ছো বা পড়বে। গ্লুকোকর্টিকয়েড হচ্ছে ডিক্রিজ করে প্লাজমা ক্যালসিয়াম লেভেল, আর গ্রোথ হরমোন হচ্ছে ইনক্রিজ করে প্লাজমা ক্যালসিয়াম লেভেল, আর থাইরয়েড হরমোন হচ্ছে হাইপার ক্যালসিমিয়ান হাইপার ক্যালসিউরিক করে, ব্লাডেও ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করে, ইউরিনে ইনক্রিজ করে। তো এই তিনটা হরমোনও আছে, এগুলা না জানলেও হবে। গ্লুকোকর্টিকয়েড ডিক্রিজ করায়, আর গ্রোথ হরমোন ইনক্রিজ করায়, আর থাইরয়েড হরমোনও ইনক্রিজ করায়।
তারপর একটা বোনের যে কম্পোজিশন এটা নিয়ে একটু বলি, যে আসলে বোনে কি থাকে। হ্যাঁ, আমরা যে এত বলছি যে বোনের কম্পোজিশনটা কি, এগুলো তোমরা অ্যানাটমিতে হিস্টোলজিতেও পড়ে থাকবা, যে একটা বোনের কম্পোজিশন, যে বোনটা হচ্ছে কম্পোজড অফ অর্গানিক ম্যাট্রিক্স আর বোন সল্ট। হ্যাঁ, অর্গানিক ম্যাট্রিক্সে কি থাকবে, কোলাজেন ফাইবার থাকবে আর কিছু গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে। কোলাজেন ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্স থাকে অর্গানিক ম্যাট্রিক্সের মধ্যে। আর বোন সল্ট আমরা অলরেডি পড়েছি যে ক্যালসিয়াম হাইড্রোক্সিঅ্যাপেটাইট যেটা থাকে, মেজর ক্রিস্টালাইন সল্ট হাইড্রোক্সিঅ্যাপেটাইট। এই যে এটার ইয়েটা দেওয়া আছে, কেমিক্যাল ইয়েটা Ca10PO4 6 আর OH2। হ্যাঁ, এগুলা তেমন জানতে হবে না, তারপরে জানার জন্য এগুলা তোমরা এমনিতে অ্যানাটমিতে পড়বে, হিস্টোলজিতে। তাহলে বোনের কম্পোজিশন আমার কি থাকবে, অর্গানিক ম্যাট্রিক্স থাকবে যেটাতে থাকে হচ্ছে কোলাজেন ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্স। আর বোন সল্ট হচ্ছে মেজর ক্রিস্টালাইন সল্ট যেটা হাইড্রোক্সিঅ্যাপেটাইট এটা। এই যে এখানে কম্পোজিশনটা দেখানো হয়েছে, এখানে অর্গানিক কম্পাউন্ড মেইনলি থাকে কি কোলাজেন। হ্যাঁ, অর্গানিক ম্যাট্রিক্স বা অর্গানিক কম্পাউন্ড যেটা কোলাজেন ফাইবার থাকে এটাই 33% থাকে, আর বাকি 67% থাকে বিভিন্ন ইনঅর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, এটা বোনের 33% থাকে অর্গানিক কম্পাউন্ড যেটা কোলাজেন 33%, আর বাকি যে 67% এটা থাকে কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বনেট, ফসফেট। হ্যাঁ, এগুলো এই ইনঅর্গানিক কম্পাউন্ড গুলা থাকে 67%। এটা হচ্ছে বোনের কম্পোজিশন। হ্যাঁ, হ্যালো হ্যালো Yes, ma'am.